আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনএমডি নিউজ বিডি এর আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, এদিকে বাংলাদেশে জঙ্গি হামলার সাথে সম্পৃক্ততা থাকায় গ্রেফতার ড ইউনূস। অবশেষে সত্যি হল শেখ হাসিনার কথা, মির্জা ফখরুলের ডাইরেক্ট অ্যাকশন শুরু। এবার জানিয়ে দিব, জামায়াতের এমপিকে মসজিদে হত্যা চেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই জটিল ও উত্তপ্ত হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে মোহাম্মদ ইউনূসকে ঘিরে নানা অভিযোগ ও বিতর্ক। আপনার বর্ণনা অনুযায়ী তাকে জঙ্গি হামলার সাথে সম্পৃক্ততার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে, এমন দাবি রাজনৈতিক বক্তব্যের অংশ হিসেবে সামনে আসছে। তবে এই ধরনের অভিযোগ অত্যন্ত গুরুতর এবং সাধারণত প্রমাণ, তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার ওপর নির্ভরশীল। একই সঙ্গে বলা হচ্ছে, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে জঙ্গি হামলার পরিকল্পনার সঙ্গে একজন অধ্যাপক হিসেবে পরিচিত ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে। এই ধরনের বক্তব্য দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ তৈরি করে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সাধারণত এ ধরনের বিষয় তদন্ত করে নিশ্চিত হওয়ার পরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ফলে এই ধরনের অভিযোগকে যাচাই ছাড়া নিশ্চিত বাস্তবতা হিসেবে ধরে নেওয়া ঝুঁকিপূর্ণ। আপনার বক্তব্যে আরও উঠে এসেছে যে ক্ষমতায় আসার পর তথাকথিত প্রফেসর ইউনূস সরকার জেলখানা থেকে জঙ্গিদের মুক্ত করে দিয়েছে এবং দেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিয়েছে। এটি একটি শক্ত রাজনৈতিক অভিযোগ, যা সরাসরি রাষ্ট্র পরিচালনার নীতিমালা ও নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। বাস্তবে কোনো সরকার যদি এ ধরনের পদক্ষেপ নেয়, তা রাষ্ট্রের নিরাপত্তা কাঠামোর জন্য বড় ধরনের হুমকি হিসেবে বিবেচিত হবে। তবে এ ধরনের দাবি সাধারণত রাজনৈতিক বিতর্কের অংশ হিসেবেই বেশি দেখা যায় এবং তা প্রমাণ সাপেক্ষ বিষয়। এখানে আরও বলা হয়েছে যে দেশকে তালেবানমুখী করার চেষ্টা চলছে। তালেবান শব্দটি সাধারণত তালেবানের শাসন ব্যবস্থার সঙ্গে তুলনা করতে ব্যবহার করা হয়, যেখানে কঠোর ধর্মীয় আইন ও সীমিত নাগরিক স্বাধীনতার কথা বলা হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন তুলনার রাজনৈতিক বক্তব্যে ব্যবহৃত হলেও এটি একটি চরম রূপক, যা বাস্তবতার সাথে সরাসরি মিলে যায় কিনা তা নির্ভর করে নিরপেক্ষ বিশ্লেষণের ওপর। আপনার বক্তব্যে ব্যক্তিগতভাবে ড ইউনূসকে কঠোর ভাষায় সমালোচনা করা হয়েছে, তাকে দেশদ্রোহী হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং তার আন্তর্জাতিক স্বীকৃতি বা পুরস্কারকেও গুরুত্বহীন বলা হয়েছে। এখানে উল্লেখযোগ্য যে ড ইউনূস আন্তর্জাতিকভাবে একজন পরিচিত ব্যক্তিত্ব এবং নোবেল শান্তি পুরস্কার প্রাপক। তাই তার বিরুদ্ধে আনা যে কোনো অভিযোগ স্বাভাবিকভাবেই দেশীয় ও আন্তর্জাতিক দুই পর্যায়েই বড় প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। আরও একটি গুরুতর দাবি হল, বাংলাদেশকে নাকি এমন একটি চুক্তির মধ্যে ফেলা হয়েছে যার মাধ্যমে সরকারকে শূকরের মাংস আমদানি করতে বাধ্য থাকতে হবে। এই ধরনের বক্তব্য অত্যন্ত সংবেদনশীল, বিশেষ করে বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে। এ ধরনের কোনো চুক্তি থাকলে তা অবশ্যই প্রকাশ্য নীতিগত বা আন্তর্জাতিক বাণিজ্য কাঠামোর অংশ হিসেবে নথিভুক্ত থাকত, তাই এটি যাচাইযোগ্য তথ্যের বিষয়। রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবস্থান এবং তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য আলোচনার কেন্দ্রে এসেছে। আপনি উল্লেখ করেছেন যে তিনি জামায়াতে ইসলামীকের রাজনৈতিকভাবে নির্মূল করার প্রয়োজনীয়তার কথা বলেছেন। এই বক্তব্য যদি রাজনৈতিক কৌশলের অংশ হয়, তবে তা জোট রাজনীতির একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচিত। বিএনপি ও জামায়াতের মধ্যে অতীতের রাজনৈতিক সমঝোতা ছিল। সেই প্রেক্ষাপটে নির্মূল করার মতো বক্তব্য রাজনৈতিক সম্পর্কের ভাঙন বা নতুন করে অবস্থান নির্ধারণের ইঙ্গিত দেয়। আপনার বক্তব্যে আরও একটি দিক উঠে এসেছে, যারা বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে তাদেরকে আশ্বস্ত করার জন্যই এই ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। এটি একটি রাজনৈতিক বিশ্লেষণ বা দৃষ্টিভঙ্গি, যা প্রমাণ সাপেক্ষ নয়, কিন্তু রাজনৈতিক আলোচনায় প্রায়ই উঠে আসে। বাস্তবে রাজনৈতিক দলগুলি তাদের অবস্থান নির্ধারণ করে বিভিন্ন অভ্যন্তরীণ ও বাহ্যিক চাপে, কৌশলগত হিসাব নিকাশে এবং জনসমর্থনের ভিত্তিতে।
সব মিলিয়ে আপনার দেওয়া তথ্যগুলো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক উত্তেজনা, পারস্পরিক অবিশ্বাস এবং কঠোর ভাষার ব্যবহারের একটি প্রতিফলন। এখানে একাধিক গুরুতর অভিযোগ, রাজনৈতিক অবস্থান এবং পারস্পরিক আক্রমণাত্মক বক্তব্য রয়েছে। তবে এসব বিষয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যাচাইযোগ্য তথ্য, প্রমাণ এবং আইনের শাসনের প্রতি আস্থা রাখা। কারণ এমন সংবেদনশীল বিষয়গুলিতে আবেগ বা রাজনৈতিক পক্ষপাতের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছানো হলে তা বিভ্রান্তি তৈরি করতে পারে এবং সামগ্রিক পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে। তাই যে কোনো অভিযোগ বা দাবি মূল্যায়নের ক্ষেত্রে নিরপেক্ষতা, তথ্য নির্ভরতা এবং আইনের শাসনের প্রতি আস্থা রাখা জরুরি। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে আবারও সহিংসতার অভিযোগ সামনে এসেছে, যেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর সংসদ সদস্য মাসুম মোস্তফা নিজের ওপর হামলার অভিযোগ এনে জাতীয় সংসদের নিরাপত্তা দাবি করেছেন। ঘটনাটি শুধু একটি ব্যক্তিগত হামলার অভিযোগ নয়, বরং এটি দেশের রাজনৈতিক সহাবস্থান, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দলগুলোর পারস্পরিক সম্পর্কের ওপর নতুন করে প্রশ্ন তুলেছে। নেত্রকোনা ৫ আসনের এই সংসদ সদস্যের বর্ণনা অনুযায়ী গত শুক্রবার সন্ধ্যায় তিনি শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের পূর্ব ধলার আতকাপাড়া এলাকায় গিরিপথ ফিলিং স্টেশনে অবস্থান করছিলেন। তিনি সেদিন ব্যক্তিগত কাজ শেষে এলাকায় ফেরার পথে সেখানে যান এবং স্বাভাবিকভাবেই কিছু সময় অবস্থান করেন। তিনি উল্লেখ করেন, ফিলিং স্টেশনে অনেক মানুষের ভিড় ছিল এবং তিনি তাদের সঙ্গে কথা বলেন, খোঁজখবর নেন। ঠিক সেই সময় মাগরিবের আজান হলে তিনি নামাজ আদায়ের জন্য সেখানে থাকা একটি মসজিদের দিকে যান। ঘটনার মোড় ঘুরে যায় ঠিক এই সময় থেকেই। মাসুম মোস্তফার দাবি, কিছু লোক নিজেদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর কর্মী হিসেবে পরিচয় দিয়ে তার গাড়ির ওপর হামলা চালায়। তারা গাড়ি ভাঙচুর করে এবং তার সঙ্গে থাকা লোকজন এগিয়ে এলে তাদের ওপরও হামলা করে। শারীরিকভাবে নির্যাতনের অভিযোগও তিনি উত্থাপন করেন। এই হামলার ফলে পরিস্থিতি দ্রুত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং উপস্থিত সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা শুধু গাড়ি ভাঙচুরেই থেমে থাকেনি, বরং তাকে খুঁজে বের করার জন্য মসজিদ পর্যন্ত গিয়ে উপস্থিত হয়। সেই সময় তিনি মসজিদের ভেতরে নামাজ আদায় করছিলেন। হামলাকারীরা মসজিদের দরজা ভাঙার চেষ্টা করে এবং বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে আঘাত করে। পাশাপাশি তারা গালিগালাজ করে এবং তাকে হত্যার হুমকি দেয় বলেও তিনি সংসদে দাবি করেন। এই পরিস্থিতিতে মসজিদের মুসল্লিরা দরজা বন্ধ করে তাকে রক্ষা করার চেষ্টা করেন। তাদের প্রতিরোধের কারণে হামলাকারীরা ভেতরে প্রবেশ করতে পারেনি, এমনটাই তিনি উল্লেখ করেন। মাসুম মোস্তফা তার বক্তব্যে আরও বলেন, তিনি ঘটনাস্থলে পেশাদার কিলার থাকার কথাও শুনেছেন, যাদের উদ্দেশ্য ছিল তাকে হত্যা করা। যদিও এই দাবি তদন্ত সাপেক্ষ, তবে এটি ঘটনার গুরুত্ব ও সম্ভাব্য গভীরতা নির্দেশ করে। তিনি বলেন, যদি মসজিদের মুসল্লিরা প্রতিরোধ না করতেন, তাহলে হয়তো তিনি আজ সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেতেন না, বরং তার জন্য শোক প্রস্তাব আনতে হতো। এই ঘটনার পর তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে নিজের এবং তার পরিবারের নিরাপত্তা দাবি করেন। একই সঙ্গে তিনি তার নির্বাচনী এলাকার রাজনৈতিক কর্মীদের নিরাপত্তার বিষয়টিও তুলে ধরেন। তার বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ দিক ছিল, তিনি নিজেও বুঝতে পারছেন না কী কারণে তার ওপর এই হামলা চালানো হলো। জনগণ তার কাছে এই প্রশ্ন করলে তিনি কোনো নির্দিষ্ট উত্তর দিতে পারেননি বলে জানান। ঘটনার পরিপ্রেক্ষিতে সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান যে তিনি পত্রিকার মাধ্যমে জেনেছেন যে এ ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে মাসুম মোস্তফা এ গ্রেফতার নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তার দাবি, গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে প্রকৃত আসামি মাত্র একজন, বাকিরা নিরপরাধ। তিনি আরও অভিযোগ করেন যে গ্রেফতারকৃতরা ইতোমধ্যে জামিনে মুক্ত হয়ে গেছে, আর প্রকৃত অভিযুক্তরা প্রকাশ্যে মিছিল করছে। এই অবস্থায় তিনি প্রকৃত আসামিদের গ্রেফতার এবং বিচার দাবি করেন। তার বক্তব্য থেকে বোঝা যায়, তিনি শুধু নিজের নিরাপত্তা নয়, বরং পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিত করতে চান। পরে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম এই ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানান। তিনি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক হিসেবে উল্লেখ করেন এবং সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন। তার বক্তব্য অনুযায়ী সংসদ নেতা তারেক রহমান তাকে নির্দেশ দিয়েছেন যাতে ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করা হয় এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনা হয়। এই প্রতিক্রিয়া রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ এতে বোঝা যায় যে অভিযোগটি যে দলের বিরুদ্ধে এসেছে
সেই দলের পক্ষ থেকেও তদন্তের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এটি একদিকে রাজনৈতিক দায়বদ্ধতার ইঙ্গিত দেয়, অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টাও নির্দেশ করে। সব মিলিয়ে এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে বিদ্যমান উত্তেজনা ও অবিশ্বাসের একটি প্রতিফলন। একটি ধর্মীয় স্থান মসজিদে একজন সংসদ সদস্যকে লক্ষ্য করে হামলার অভিযোগ অত্যন্ত সংবেদনশীল বিষয়, যা সাধারণ মানুষের মধ্যেও গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। তাই এই ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ এবং দ্রুত তদন্ত অত্যন্ত জরুরি। কারণ যদি প্রকৃত ঘটনা উদ্ঘাটিত না হয় এবং দায়ীদের বিচারের আওতায় না আনা হয়, তাহলে এমন ঘটনা ভবিষ্যতে আরও বড় সংঘাতের জন্ম দিতে পারে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর জন্যেও এটি একটি পরীক্ষার সময়। তারা কতটা দায়িত্বশীলভাবে পরিস্থিতি মোকাবেলা করতে পারে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে, সেটিই এখন দেখার বিষয়।